আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার প্রতিটি ঘটনা আমি নিয়মিতই শুনি এবং অনেক দিন ধরেই আপনাকে এর আগেও কিছু একটা ঘটনা পাঠিয়েছিলাম, আমার তেমনটা মনে নেই। আজকে আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। আশা করি আমার এই ঘটনাটাও সবার মাঝে তুলে ধরবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাবে সরাসরি আমাদের ঘটনায়। সবেমাত্র আপু চাকরিতে জয়েন দিয়েছেন। চেহারাটা সুন্দর, তেমন মেধাবীও বটে। অনেকেই আপুকে সুস্মিতা বলে ডাকতেন, তবে উনি অ্যাগ্রোফোবিয়া রোগে আক্রান্ত ছিলেন। বিশেষ আকৃতির মানব ও অন্ধকারে ভয় পেতেন। বাবা বললেন, আপু বেশ কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছেন, কিন্তু কেন তা আজও আমরা জানি না। কখনো ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠতেন, কখনো মাঝরাতে বাসা থেকে বেরিয়ে যেতেন, কখনো বা নিজের হাতে কামড় দিয়ে রক্ত চুষে খেতেন। এমন ভয়ানক দৃশ্য দেখে ফ্যামিলির সবাই ভয় পেয়ে যায় আর ভাবতে লাগলেন আবুকে বিয়ে দেওয়া ঠিক হবে না। যথাসম্ভব চিকিৎসাও করা, কিন্তু লক্ষ টাকা খরচ করার পরেও কোনো লাভ হয়নি। দিন দিন শুকিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। উনি শুধু একটা কথাই বলতেন, বিশেষ আকৃতির এক মানব যেন গলা টিপে হত্যা করতে চায়। আপুর সাথে আমার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। কোনো কিছুই গোপন রাখতেন না তিনি, সব কিছু শেয়ার করতেন। তবে আপু ইদানিং কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিলেন, যেমনটা পিরিয়ডের এক সপ্তাহ পূর্বে এবং পরে প্রচণ্ড পেট ব্যথা করে, গলার পেছনে খামচি বা কামড়ের দাগ, বক্ষস্থলে লালচে স্পট, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন। এছাড়াও ঘুমানোর পর লক্ষ্য করতেন বিশেষ আকৃতির এক মানব ছাদের উপর হাঁটাটি বা স্পর্শ করতে চাইতেন। সেদিনের পর থেকে আপু অ্যাগ্রোফোবিয়া রোগে আক্রান্ত। এরপর উনি সিদ্ধান্ত নিলেন তান্ত্রিকের কাছে যাবেন। তখন আপু আর আমি দুজন তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক তখন বলল, মামনি, তোমার কি সমস্যা, যার জন্য তোমার এত অস্থির দেখাচ্ছে? বাবা, আমি যখন ঘুমাই স্বপ্নে বিশেষ আকৃতির এক মানব এসে আমাকে স্পর্শ করতে চায়। উনি দেখতে কেমন? ওনার হাতের নখগুলো বেশ বড়, দাঁতগুলো সূচালো, মুখটি খুবই ভয়ঙ্কর ও ভয়ানক। উনি এক ডিমন, তোমার রূপের মায় মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছে। উনি এতটাই ভয়ঙ্কর যে আমার মন্ত্র কাজ করবে না। যাদের বান মারা বা তাবিজ করা হয় আমি শুধুমাত্র তাদের চিকিৎসা করি। উনি যখন বলে দিলেন মন্ত্র কাজ করবে না, তাহলে কিছুই করার নেই। পরের দিন আমরা আর এক কবিরাজের কাছে যাই। তান্ত্রিকের কথা মতো তারা গ্রামের অলিগলিতে খোঁজ করতে লাগলেন কোথাও কোনো মহিলা আত্মহত্যা করছেন কিনা, কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরও কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। তখন তারা বুদ্ধি করলেন হসপিটালে গিয়ে খোঁজ করবেন। অবশেষে এক মহিলার সন্ধান পেলেন। তখন তারা দুজন একটি ব্রিজের মধ্যে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে লাগলেন। ড্রাইভার আর ওয়ার্ড বয় গন্তব্যস্থলে উদ্দেশ্যে লাশটি নিয়ে রওনা হলেন। মাঝপথে রশিদ ড্রাইভারকে হাতে ইশারা করে থামতে বলেন। রশিদ ভাই, এত রাতে আমাদের আমরা গাড়ি পাওয়া সম্ভব হচ্ছে না। আমাদের দুজনকে যদি একটু তুলতেন তাহলে খুবই উপকৃত হতাম। ভাই, এখানে তো বসার মতো কোনো জায়গা নেই। যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে লাশের সাথে পেছনে বসতে পারেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখন লাশের শরীর থেকে সাদা কাপড়টি সরানো হয় তখন তারা মুগ্ধ হয়ে যায়। আসলে মহিলাটি অপরূপ সুন্দর। জীবনের এই প্রথম কাউকে উলঙ্গ অবস্থায় দেখে রশিদ নিজেকে সামলাতে পারছেন না। তখন তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। দোস্ত, মহিলাটিকে স্পর্শ করতে মন চাইছে, একটু তৃপ্তি মিটিয়ে নেই। দোস্ত, তুই এসব করিস না। আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য বাম হাতের 3টি আঙ্গুল কেটে নেওয়া। তোর জন্য আমাদের এতদিনের সাধনা বরবাদ হয়ে যাবে। এছাড়া তাদের কি বলেছে মনে হয় রাখা উচিত তোর? আমার কালো জাদুর কোনো দরকার নেই। আগে তৃপ্তি, পরেরগুলো পরে বোঝা যাবে।
যখন রশিদ মহিলাটির বক্ষস্থলে স্পর্শ করার চেষ্টা করে, সে মুহূর্তে অদ্ভুত কণ্ঠস্বরে কান্নার আওয়াজ আসে। এইভাবে ঠিক এমনটাই হয়ে যায়। প্লিজ 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 আমাকে আমাকে এত বড় সর্বনাশ করবেন না। এই শব্দটি শুনে 3বারই শোনা যায়। তখন রশিদ চমকে ওঠে। উনি কথাটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন, আমাদের নাকি অন্য কিছু? একটুখানি পর রোহিত বাম হাতে 3টি আঙুলটি কেটে নেয়। কেটে নেওয়ার সময় মহিলাটির নাভি দিয়ে কুচকুচে কালো রক্ত বেরিয়ে আসে। তখন তারা আরও বেশি ভয় পেয়ে যায়। কাজ সম্পূর্ণ হলে দুজন মাঝপথে গাড়ি থেকে নেমে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পথে রশিদে মহিলাটিকে কল্পনা করে, তার চোখে যেন ভেসে বেড়াচ্ছে। কিছু দূর পরে দেখা যায় সত্যি মহিলাটি নদীর পাড়ে বসে আছে। রশিদ মহিলাটিকে দেখতে সামনের দিকে এগোতে লাগলেন, কিন্তু সে যত কাছে যেতে চাওয়ার চেষ্টা করে মহিলাটি তত পেছনে যেতে চলে যায়। আসলে এসব কিছু রশিদের হ্যালুসিনেশন। সকালে রোহিত জানতে পারে রশিদ রাত্রে বাসায় আসেনি। সে কোথায় হারিয়ে গেছে তা এখনও জানা যায়নি। ঘটনার 3 দিন পর 2 গ্রাম পেরিয়ে রশিদের লাশ পাওয়া যায়। লাশটি খুবই বিকৃত অবস্থায় ছিল। কেউ যেন কামড়ে কামড়ে মাংস খেতে তৃপ্তি ছিল। গায়ে বিশাল আকৃতির নখের দাগ। এসব দেখার পর রোহিত চিন্তিত হয়ে পড়ে যায়। কি দরকার ছিল এসবের? অতি লোভ করতে গিয়ে বন্ধুকে হারালাম। রাত 3টায় পুরনো কবরস্থানে গিয়ে মৃত লাশের 7টি হাড় নিয়ে আসতে হবে। যাওয়ার পথে গলা কাটা লাশের সাথে তোমার সাক্ষাৎ হবে। তাকে তাবিজটি দিবে, কিন্তু ওনার সাথে কথা বলা যাবে না। এরপর রোহিত একাই সাহসিকতার সাথে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সেই গলা কাটার লাশের সাথে সাক্ষাৎ হয়। পাগুলো গাছের সাথে ঝুলছে, মাথাটির নিচে পড়ে আছে। এমন ভয়ঙ্কর লাশ আগে দেখা কখনো হয়নি। শরীর থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তেছে। অনেকে যখন তাবিজটি দেওয়া হয় তখন উনি বলেন, কবরস্থানে যেও না বাবা, তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। কেন, কি হয়েছে? আমি টাকার লোভে মানুষকে জাদু টোনা বা সে কালো জাদু করতাম। আজ মৃত্যুর পরেও সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি। এসব বানোয়ার গল্প শোনার সময় নেই আমার, বুঝছেন? সে ওনার কথা ইগনোর করে কবরস্থানে ঢুকে পড়ে আর একটি পুরাতন কবর যাচাই করেন, যেটি বহুদিন আগের। পশে একটি কবর করতে লাগলেন, কিন্তু কবরটি গোড়া হয় তত রক্ত বেরিয়ে আসে। রোহিত এতটাই ভয় পেয়ে যায় যে হাতুড়ি ফেলে পালিয়ে আসতে চেষ্টা করে। হঠাৎ কোথাও যেন উধাও হয়ে যায়। সকালে তেঁতুল গাছের নিচে রোহিতের লাশ আবারও পাওয়া যায়। সকালে যখন তেঁতুল গাছের নিচে রোহিতের লাশ পাওয়া যায়, এছাড়া রোহিতের পেটে অদ্ভুত কিছু চিহ্ন লক্ষ্য করা যায়। চিহ্নগুলো ছিল আরামীয় ভাষায়, যার অর্থ কালো জাদুর শেষ পরিণতি মৃত্যু। রোহিতের মৃত্যুর বেশ কয়েকদিন পর তান্ত্রিক আপুকে কল দেয়। তোমাকে চিকিৎসা করার জন্য সব জিনিসপত্র প্রস্তুত, তুমি চাইলে কালকে আসতে পারো। হ্যাঁ বাবা, আমি আমি কালকে যাচ্ছি। কিন্তু আপু রোহিতের মৃত্যুর সংবাদ শুনে আরও বেশি ভেঙে পড়ে। এটা কিভাবে সম্ভব? কে বা কারা খুন করতে পারে? কতই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে তান্ত্রিকের সাথে দেখা করতে গেলাম। বাবা, আমার মাথায় একটি প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। রোহিতের মৃত্যু কিভাবে হলো? তান্ত্রিক তখন বলল, ঘুল জিন ধারা। এরা খুবই খারাপ ও দুষ্ট প্রকৃতির, যারা মূলত কবরস্থানের সাথে সম্পৃক্ত থাকে। আচ্ছা, কিন্তু আমাকে কালো জাদু করছে তা কি জানতে পেরেছেন আপনি? তার জন্য তোমার কিছু চুল ও রক্ত প্রয়োজন। এরপর উনি মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্র পড়া শেষ হলে আপুকে 4টি তাবিজ দেয়। তাবিজগুলো যেন বাড়ির 4 কর্নারে পুঁতে দেওয়া হয়। তার 14 দিন পর ওনার সাথে যোগাযোগ করতে বলেন। 2-3 দিন ভালোই কেটেছে। এর দিন আমরা দুজন ঘুমাচ্ছিলাম। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আকাশে বিকট শব্দ। তখন আপু শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে শ্বাস নেয়। আমি আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? উনি বলেন, ব্যালকনির কাচের উপর একটা রক্তাক্ত হাত দেখতে পেলাম। সে যেন ভেতরে প্রবেশ করতে চাইছে। এটা কোনো স্বপ্ন নয়, সত্যি কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে।
সেই মুহূর্তে আমি তাকিয়ে দেখলাম আসলে একটা মহিলা উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। ওনার চোখ দিয়ে আগুনের ধোঁয়া আর মুখ দিয়ে কুচকুচে কালো রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওনাকে পিছন থেকে টেনে ধরেছে, যার জন্য সামনের দিকে এগোতে পারছেন না। কিন্তু কে সে? এমন ভয়ঙ্কর দৃশ্য আজও চোখে ভেসে বেড়ায়। সেদিন আর বোঝার বাকি রইল না, সত্যি আপুকে কালো জাদু করা হয়েছে। এভাবে ভয়ে ভয়ে দিনগুলো কেটে যায়। ঠিক 14 দিন পর তান্ত্রিকের সাথে দেখা করতে যাব, এমন মুহূর্তে এক দুঃসংবাদ শুনতে পেলাম, যেটার জন্য আপু মোটেও প্রস্তুত ছিল না। তাদের তাকে ওই 3 দিন আগে মারা গেছে। গ্রামের অধিকাংশ লোকের মতে এটা আত্মহত্যা ছিল, কিন্তু কেন বা কিভাবে তা জানা যায়নি। তান্ত্রিকের মৃত্যুর পর আপুর অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো। বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া না করায় চোখ মুখ শুকিয়ে কঙ্কালের ন্যায় রূপ ধারণ করে। সে মুহূর্তে এক ভদ্রলোকের কথায় টিকাম পেরিয়ে এক তান্ত্রিকের কাছে গেলাম। উনি আপুর অবস্থা থেকে হতবাক হয়ে কি সমস্যা জানতে চাইলেন। এরপর আপুর সাথে ঘটে যাওয়া সবকিছু ওনাকে খুলে বললাম। মাগো, আমারও আমারও অনেক বয়স হয়ে গেছে। এসব জাদুটা কালো জাদুর কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু সুস্মিতার এমন অবস্থা থেকে না করতে পারলাম না। বাবা, বাবা যেভাবে হোক আমাকে চিকিৎসা করা লাগবে। তোমার বাবার নাম? সুস্মিতার চুল এক টুকরো গরুর কলিজা সাদা কাপড় মুড়িয়ে কালো নিয়ে আসবে, ঠিক আছে? পরদিন তান্ত্রিকের আপুর চোখে দুটি কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। তান্ত্রিক তখন বলে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, বৃষ্টির রাতের সেই মহিলাটি, যে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তান্ত্রিক তখন বলে, ওনার নাম জোহরা, উনি তোমাকে কালো জাদু করছে। চমকে উঠলাম, আপনি কি বলেন এসব? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? জোহরা হলেন আমার মা। তান্ত্রিক তখন বলে, হ্যাঁ, তোমার মা তোমাকে কালো জাদু করেছে। তখন আপু বলেন, আপনি ভুলভাল বলছেন না তো যে আমার মা আমাকে কালো জাদু করেছে? আমার মা মারা গেলেন আজ 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সে কিভাবে মৃত্যুর পর কালো জাদু করতে আসবে? বিষয়টি হাস্যকর। তান্ত্রিক তখন বলে, উনি জীবিত অবস্থায় তোমাকে কালো জাদু করেছে, তার বেশ কিছু কারণ ছিল। এছাড়া তোমার মায়ের মৃত্যু এক রহস্যময়। আমার মায়ের মৃত্যু হলো কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। তান্ত্রিক তখন বলে, সে অনেক লম্বা কাহিনী। তোমাকে আমি কালো জাদু করেছিলাম। কেন করলেন? কি হয়েছিল আমার সাথে? আচ্ছা, তাহলে সম্পূর্ণ কাহিনী শোনো। তখন তুমি জোহরার গর্ভে ছিলে। তোমার বাবার পোস্টিং হয়েছিল দূর শহরে, যেতে আসতে অনেকের সময় লাগতো। হঠাৎ এত দূর থেকে ফিরে আসা সম্ভব ছিল না। একদিন তোমার বাবার রূপ ধারণকারী একদিন জিন আসে। উনি জোহরাকে বলে, আমি ফিরে এসেছি। এখন তখন তখন জোহরা খুশিতে আত্মহারা হয়ে যায়। সত্যি সত্যি তুমি কি ফিরে আসলে? জোহরা যখন জিজ্ঞেস করলেন, আপনার ফোন কোথায়? উনি বলে, গাড়িতে ওঠার সময় পড়ে ভেঙে গেল, তাই আসার সময় কল দিতে পারিনি। ওদিকে তোমার বাবা জোহরাকে বারবার কল দিয়েছিল, কিন্তু কোনো সংযোগ পাওয়া যায়নি। সেই মানুষ রূপী জিন জোহরার সাথে 2 মাস সংসার করেছিল। হঠাৎ একদিন কোথাও উধাও হয়ে যায়। তখন জোহরা অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছু না বলে কোথায় চলে গেল সে। তার 3 মাস পর তোমার বাবা শহর থেকে ফিরে এসে জোহরাকে বকাবকি করে, এতদিন ধরে কল দিচ্ছিলাম, সংযোগ পাচ্ছিলাম না কেন? এটা শোনার পর জোহরা আশ্চর্য হয়ে যায়, কি বলে এসব? আমার সাথে তো প্রতিদিন আপনার কথা হয়। তখন তোমার বাবা বলে, কই না তো, আমি তো আজ 3 মাস পর ফিরে আসলাম, এর মধ্যে তো একদিনও কথা হয়নি। তারপর বিষয়টি নিয়ে জোহরা আমার কাছে আসেন, জানতে চাইলেন সেই মানুষটিকে। আমি বললাম, উনি হলেন মানুষরূপী এক জিন, যারা সুন্দরী নারীদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে। সেদিনের পর জোহরা পেটের জ্বালা যন্ত্রণায় ছটফট করতেন। মনে হচ্ছে কেউ যেন নারী ভুঁড়ি কামড়ে কামড়ে খেতে তৃপ্তি নিচ্ছিল। এছাড়াও তোমার বাবাও মাঝে মধ্যে পাগলামি করতেন। কখনোই বাথরুমে শুয়ে পড়তেন, কখনো ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাইতেন। একদিন অমাবস্যার রাতে তোমার জন্ম হয়, পেটে অসহ্য জ্বালা পোড়া।
চারদিকে ঘুটপিটে আধার। গাছের ঢালে বসা কতগুলো কাক অদ্ভুত কণ্ঠস্বরে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এরা মূলত তোমাকে নিতে এসেছিল। সেই মুহূর্তে আমি মন্ত্র পড়তেই কাকগুলো চলে যায়। তোমার নাভি দিয়ে কুচকুচে কালো রক্ত বের হচ্ছিল। সেখান থেকে এক গ্লাস রক্ত কুকুরকে খাওয়ানো হয়। খাওয়ানোর সঙ্গে সঙ্গে কুকুরটি মারা যায়। তখন সেই জিনটি অতৃপ্ত হয়ে ফিরে আসে। তোমাকে সেই মানুষরূপী জিনের হাত থেকে রক্ষা করার জন্য কালো জাদু করা হয়েছিল। কালো জাদুর প্রক্রিয়াটি জোহরার রক্ত দিয়ে সম্পূর্ণ হয়। 7টি রক্তমাখা রুটি প্রতিদিন একটি করে মাঝরাতে পুকুর পাড়ে রেখে আসতাম। সেই রুটিগুলো জিন এসে খেয়ে ফেলতেন। এছাড়াও কবরস্থানে 2টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছিল। কালো জাদুর পর বেশ কয়েক বছর ভালোই কাটছিল। হঠাৎ একদিন জোহানা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শুকিয়ে কঙ্কাল ন্যায় রূপ ধারণ করে। ঠিক তোমার অবস্থাও আজও জোহরার ন্যায় রূপ নিচ্ছে। কিন্তু সেই মানুষরূপী জিন এতটাই শক্তিশালী যে তার সাথে লড়াই করা সম্ভব হয়নি। অবশেষে জোহরা মারা যায়। তুমি প্রতিদিন বিশেষ আকৃতির সেই মানবটি দেখতে পাও। সেটি হচ্ছে ওই মানুষরূপী জিন। সে তোমার কোনো ক্ষতি করবে না, তবে আমার যতটুকু ধারণা সে তোমাকে তার রাজ্যে নিয়ে যেতে চায়। তুমি যত অসুস্থ হবে জিন তত শক্তিশালী হবে, কেননা অসুস্থ ব্যক্তির উপর মন্ত্র কাজ করে না। এখন তোমাকে যে কয়টি তাবিজ দিলাম সেগুলো পানিতে মিশিয়ে গোসল করবে। আশা করি দুঃস্বপ্ন ও জিন তোমায় স্পর্শ করতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি এরপরও ভালো না হও তাহলে পুনরায় কালো জাদু করতে হবে। হঠাৎ একদিন কিচেন রুমে প্রবেশ করে হতবাক হলাম। কেউ যেন সব জিনিসপত্র ভাঙচুর করে ফেলছেন। যেখানে অদ্ভুত কিছু পায়ের ছাপ আর শয়তানি চিহ্ন লক্ষ্য করলাম। এসব কোনো স্বাভাবিক মানুষের কাজ নয়, হয়তো মানুষের বিষয়ে জিনের কাজ। উনি চিহ্নগুলো তারা কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারছি না। বিষয়টি পরবর্তী তান্ত্রিকের কাছে জানানো হয়। তান্ত্রিক তখন বলে, সেই জিন এখন প্রচণ্ড রেগে গেছে। তাবিজগুলোর জন্য তোমাকে স্পর্শ করতে পারছে না, সেজন্য খুবই রাগান্বিত। আপু তখন বলে, কিন্তু উনি চিহ্নগুলো তারা কি বুঝিয়েছেন? তান্ত্রিক তখন বলে, এগুলো প্রতিশোধের চিহ্ন। কোনো জিন যখন কারোর প্রতি অতৃপ্ত হয় তখন চিহ্নগুলো তারা বুঝিয়ে দেয় খুব শীঘ্রই প্রতিশোধ নেবে। আপু তখন বলে, উনি কার উপর প্রতিশোধ নেবেন? তান্ত্রিক তখন আবার বলেন, আমার উপর অতৃপ্ত কারো স্বপ্ন সেই জিনের সাথে সাক্ষাৎ হয়। আমি যদি তোমাকে ওনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করি তাহলে আমাকে হত্যা করবে। তাহলে তো সমস্যা আরও বেড়ে গেল। আমার জন্য আপনিও বিপদে পড়ে গেলেন। মাগো, আমার তো অনেক বয়স হয়ে গেছে। আজ না হয় কাল মরতে হবে, কিন্তু তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে। সে জিনের জন্য কেন তোমার ভবিষ্যৎ নষ্ট করবে? এখন তাহলে কি করা যায়? আমার তো খুব ভয় হচ্ছে, যদি আপনার কোনো ক্ষতি হয়। পুনরায় কালো জাদু করতে হবে, এমন কালো জাদু কারোর মৃত্যুর ইঙ্গিত স্বরূপ। আপু তখন বলে, কার মৃত্যুর ইঙ্গিতের স্বরূপ মানে? তুমি প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ, আর জিন তৃতীয় পক্ষ। যদি কালো জাদু স্পর্শ না হয় সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মৃত্যু হতে পারে। যদি সম্পূর্ণ হয় তাহলে বোতলের মধ্যে জিনকে বন্দি করে রাখা যাবে। আপু তখন বলে, আমার তো শুনতেই গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। জানি না কি হতে যাচ্ছে। এরপর বটগাছের নিচে চতুর্ভুজ আকৃতি একটি চিত্র অঙ্কন করা যায়। সেই চিত্রের 4 কর্নারে 4টি মোমবাতি আর 4টি শুক্রের লিভার, মাঝখানে একটি রক্তাক্ত পুতুল আর এক গ্লাস সুস্মিতার রক্ত মাখা হয়। যখন তান্ত্রিকে মন্ত্র পড়া শুরু করলো সে মুহূর্তে তুফান শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাতাসে মোমবাতিগুলো নিভে যায়। তখন আপু আর আমি তো এতটাই ভয় পেয়েছি যে যা বলার মতো নয়। তার কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তারপর তান্ত্রিক হাত দিয়ে আপুর মুখ থেকে কতগুলো চুল আর মাংসের টুকরো বের করে। সেগুলো দেখে আপু আরও আশ্চর্য হয়ে পড়ে, এটা কিভাবে সম্ভব? এমন সময় তান্ত্রিক জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। মুখ দিয়ে অজরে রক্ত বের হচ্ছে।
আমরা দুজন চেপে ধরেও রক্ত বন্ধ করতে পারছি না। কোরবানির গরু জবাই করলে যেমন গরুর রক্ত ছটফট করে, তেমনি সেভাবে ছটফট করতে করতে তান্ত্রিকের মৃত্যু হয়। আমার চোখে আজও ওনার ছবি ভেসে বেড়ায়। কতই না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন। উনি মৃত্যুর আগে আপুকে একটি কথা বলে গেলেন, জিন তোমাকে আর স্পর্শ করতে পারবে না, কিন্তু তুমি যখন প্রেগনেন্ট বা গর্ভবতী হবে তখন জিনের আগমন ঘটবে। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করতে উৎসাহিত করবে।